2020 সালের জুনের এক ঠান্ডা রাত, গোটা বিশ্ব তখন করোনায় কাবু। ঠিক এই সময় লাদাখের বরফ ঢাকা গালওয়ান উপত্যকায় শুরু হয়েছিল এমন এক সংঘর্ষ যা বিগত 45 বছরের ভারত চীন সীমান্তে ঘটে যাওয়া সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা। এই ঘটনা শুধু সীমান্ত বিরোধ ছিল না, এটা ছিল ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা, আত্মত্যাগ আর শত্রুকে চোখে চোখ রেখে জবাব দেওয়ার এক মহাকাব্য। আজকের এই ভিডিওতে আমরা জানবো গালওয়ান উপত্যকার ভৌগোলিক গুরুত্বটা কি, ঠিক কি ঘটেছিল সেই রাতের অন্ধকারে, কিভাবে ভারতের সাহসিকতা বদলে দেয় পরিস্থিতি এবং তার পরিণতি কি দাঁড়ায় ভারত চীন কূটনীতিতে। চলুন ফিরে যাই সেই উত্তপ্ত গ্রীষ্মের শীতল উপত্যকায়। গালওয়ান উপত্যকা লাদাখের এক দুর্গম, শীতল ও রুক্ষ এলাকা। এটি পূর্ব লাদাখের একটি গুরুত্বপূর্ণ উপত্যকা, যেখানে গালওয়ান নদী প্রবাহিত হয়েছে আকসাই চীন অঞ্চল থেকে শুরু হয়ে শোক নদীতে মিশে। এই অঞ্চলটি ভারতের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই ভারতীয় সেনারা নজরদারি চালাতে পারে সেই এলাকাগুলোতে যার দখল চীনারা অনেক দিন ধরেই চাইছে। এর পাশেই রয়েছে পেট্রোলিং পয়েন্ট 14 বা PP-14। এটি সেনা পর্যবেক্ষণ পয়েন্ট যা দুই দেশের মধ্যে অশান্তির কেন্দ্রবিন্দু। এই গালওয়ান উপত্যকা মূলত ভারতীয় ভূখণ্ড, কিন্তু চীন ধীরে ধীরে এখানে অবৈধ নির্মাণ শুরু করে। সেটাই ছিল সংঘর্ষের মূল কারণ। 2020 সালের মে মাসে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর আসে যে চীন গোপনে তাদের সেনা বাড়াচ্ছে গালওয়ান উপত্যকায়। তারা নির্মাণ করছে রাস্তা, স্থাপনা এবং বাংকার। ভারত এই বিষয়ে প্রতিবাদ জানায় এবং বৈঠক হয় দুই দেশের সেনা কর্তাদের মধ্যে। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছিল। জুনের শুরুতে চীনের তরফ থেকে প্রতিশ্রুতি আসে তারা সেই স্থাপনা সরিয়ে নেবে, কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে যে ফারাক ছিল অনেকটা বেশি, তা ভারত বুঝতে পারে 15 জুন 2020 সালের রাতে। 15 জুন 2020 গালওয়ানের ঠান্ডা হাওয়া যেন আগেই বলে দিচ্ছিল আজ রাতে কিছু অস্বাভাবিক ঘটতে চলেছে। রাত 7টা, কর্নেল সন্তোষবাবুর নেতৃত্বে 16 বিহার রেজিমেন্টের একটি দল রওনা দেয় পেট্রোলিং পয়েন্ট 14-এর দিকে। চীনা সেনারা পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নিজেদের স্থাপনা সরিয়ে নিয়েছে কিনা তা যাচাই করাই ছিল তাদের উদ্দেশ্য, কিন্তু সেখানে পৌঁছতেই চমকে যায় সবাই। চীনারা পিছিয়ে যাওয়া তো অনেক দূরে থাক, বরং গোপনে আবারও নির্মাণ শুরু করেছে। আর তাদের সেনারা ছিল সম্পূর্ণ প্রস্তুত, যেন আগেই জানতো ভারতীয় সেনারা আসবে। কর্নেল সন্তোষবাবু ধৈর্য রেখে কথা বলেন, শান্তির চেষ্টা করেন, চীনা কমান্ডারদের সঙ্গে সরাসরি সংলাপ শুরু করেন, কিন্তু কথোপকথন রূপ নেয় উত্তপ্ত বাদানুবাদে। রাত 8টা বেজে যায়। হঠাৎই চারিপাশে নীরবতা ভেঙে পড়ে হিংস্র গর্জনে। চীনা সেনারা অতর্কিতে হামলা চালায়। না ছিল গুলি, না বোমা। তাদের হাতে ছিল কাঁটা তারের মোড়ানো রড, লোহার পাইপ, পাথর ভর্তি বস্তা। একটি ফাঁদ যেখানে ভারতীয় জওয়ানরা সংখ্যায় অনেক কম ছিল, কিন্তু মনোবলে অদম্য। প্রথম ধাক্কাতেই কয়েকজন ভারতীয় সেনা আহত হন, কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিঘাত শুরু হয়। লোহার রড দিয়ে চীনা সেনাদের ঠেলে ফেলে দেওয়া হয় পাথুরে ঢালু খাদে। কেউ পড়ে যায় গালওয়ান নদীতে। যুদ্ধ এখন শুধু সংঘর্ষ নয়, এ যেন এক নীরব হাহাকার, এক মৃত্যুকালীন জেদ। কর্নেল সন্তোষবাবু নিজেই সামনে থেকে লড়াই শুরু করেন। চীনের এক সিনিয়র অফিসারকে ঠেলে মাটিতে ফেলে দেন, কিন্তু শত্রুরা তাকে ঘিরে ফেলে। তিনি প্রচণ্ড আঘাত পান, কিন্তু রক্তাক্ত অবস্থাতেও লড়ে যান শেষ নিঃশ্বাস পর্যন্ত। হাবিলদার কে পালানি নিজের বুক দিয়ে বাঁচান 3 জন জুনিয়র জওয়ানকে। সিপাই গুরতেজ সিং একাই লড়ে যান 6 জন চীনা সেনার সঙ্গে। প্রত্যেক ভারতীয় সৈনিক তখন যেন এক আগ্নেয়গিরি, জ্বলন্ত, ক্ষুব্ধ কিন্তু নিয়ন্ত্রিত। ঘন্টার পর ঘন্টা ধরে চলে এই নির্মম যুদ্ধ। রাত 11টা, ভারতীয় সেনার আরও একটি দল পৌঁছায় ব্যাকআপ দিতে। তারা দেখেই বোঝে যুদ্ধ শুধু প্রতিরোধ নয়, প্রতিশোধেরও বটে। যুদ্ধে প্রাণ হারান 20 জন ভারতীয় জওয়ান, তবে তাদের মৃত্যু ছিল বীরের মতো। তাদের লাশ পড়েছিল পাহাড়ে, গালওয়ান নদীর পাশে, কিন্তু শত্রুদের মরদেহ ছিল আরও বেশি। ছড়িয়ে ছিটিয়ে ছিল লাশ, রক্ত, ধ্বংসস্তূপ। চীনা প্রথমে নিজেদের ক্ষয়ক্ষতি অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট জানায় কমপক্ষে 43 জন চীনা সেনা নিহত হয়েছিল। এই লড়াই ছিল অসম। একদিকে ঠান্ডা খাড়াই পাহাড়, অন্যদিকে সংখ্যায় বেশি কৌশলে পরিকল্পিত চীনা বাহিনী, কিন্তু ভারতীয় সেনারা লড়েছে বুক চিতিয়ে। নায়েব সুবাদার মনদীপ সিং, হাবিলদার কে পালানি, হাবিলদার বিপুল রায়, সিপাহী গণেশ হাসদা,
নায়েব সুবেদার নদুরাম সোরেন, এমন বহু নাম আছে যারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছেন। কর্নেল সন্তোষবাবুর বলিদান ভারতবর্ষের ইতিহাসে চির অমর হয়ে থাকবে। সাহসিকতার জন্য তাকে মরণোত্তর মহাবীর চক্র প্রদান করা হয়। এই ঘটনার পর ভারতীয় সেনারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে সীমান্তের শক্তি বৃদ্ধি শুরু করে। মোতায়েন করা হয় হাজার হাজার সেনা, ট্যাঙ্ক, ফাইটার জেট পর্যন্ত। এক কথায় ভারত জানিয়ে দেয়, আর নয়, এবার যোগ্য জবাব আসবেই। এই ঘটনার পর গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে যায়। ভারত জানিয়ে দেয় চীনা আগ্রাসী মনোভাব দেখাচ্ছে। বিশ্বের বড় বড় মিডিয়া ভারতের পাশে এসে দাঁড়ায়। আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া সহ কোয়াড সদস্যরা ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বিবৃতি দেয়। চীনের বিরুদ্ধে তৈরি হয় আন্তর্জাতিক চাপ। ভারতও শুরু করে অর্থনৈতিক প্রতিরোধ। চীনা অ্যাপস যেমন টিকটক, ইউসি ব্রাউজার সহ 200+ অ্যাপ ব্যান করা হয়। চীনা প্রকল্পে বিনিয়োগ কমানো শুরু হয়। একদিকে সীমান্তে ভারতের শক্তি দেখাতে থাকে, অন্যদিকে কূটনীতির মাধ্যমে চীনকে কোণঠাসা করে ভারত। 2021 ও 22 সালের কয়েক দফা মেজর সামরিক বৈঠকের পর দুই দেশ কিছু কিছু এলাকা থেকে সরিয়ে নেয় তাদের সেনা, কিন্তু এখনও পুরোপুরি শান্তি ফেরেনি। তবে এখন চীন জানে ভারত শুধু আলোচনায় নয়, জবাবও দিতে জানে। ভারত মজবুত করেছে নিজেদের সীমান্ত রাস্তা, সেনা ছাউনি, প্রযুক্তি এবং আগেই তৈরি রেখেছে রাফায়েল ব্রাহ্মস আকাশ মিসাইল। সেনারা এখন বরফে চলার বিশেষ যান ও হাই অল্টিটিউড গিয়ারে সজ্জিত। আর এই সমস্ত কিছুর পিছনে রয়েছে সেই গর্ব, সেই প্রতিজ্ঞা। গালোয়ান যেন কখনো ভোলা না হয়। গালোয়ান আমাদের মনে করিয়ে দেয় শুধু অস্ত্র নয়, সাহস, শৃঙ্খলা আর দেশপ্রেমী আসল শক্তি। এটা শুধু কোনো লড়াই ছিল না, এটা ছিল এক ইতিহাস যেখানে আমাদের সেনারা প্রমাণ করে দিয়েছে তারা মরতে পারে, কিন্তু কখনো মাথা নোয়াবে না।